এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণরূপে কাল্পনিক এবং কোনো জীবিত, মৃত ব্যক্তি, স্থান বা ঘটনার সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয়। গল্পের খাতিরে কোনো কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM তাতে কোনো মতেই সায় দেয় না। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। গভীর রাতের গোপন কথায় আজকের গল্প প্যাসেঞ্জার। রাত তখন 10:30 হবে। অর্ধেক শহর ঘুমোচ্ছে আর বাকি অর্ধেক বিছানা গুছোচ্ছে ঘুমের বালিশে মাথা দেবে বলে। তার মধ্যেই নীলাদ্রি মুখার্জি তার বিলাসবহুল গাড়িতে বাড়ি ফিরছে সারাদিনের কাজের পর। কাজের চাপটা এতটাই বেশি তার যে ব্যক্তিগত জীবন বলতে সেরকম কিছুই নেই নীলের। সে তার কর্মস্থলে এবং সামাজিক স্তরে এতটা উপরে ওঠা সত্ত্বেও নীল খুবই ডাউন টু আর্থ একজন মানুষ। রাত অনেক হলেও কামাক স্ট্রিটের রেড সিগন্যালটা সে অস্বীকার করতে পারল না। মুখে মৃদু হাসি নিয়ে সে নিজের গাড়ির ইন্টেরিয়ারটা ভালো করে দেখছে সময় কাটানোর জন্য। হঠাৎ গাড়ির কাঁচে মৃদু একটা টোকা পেয়ে চমকে ওঠে নীল। সে তাকাতেই দেখতে পায় খুবই সুন্দরী একটি মেয়ে অল্প সাজে দাঁড়িয়ে আছে কাঁচের ওপারে। কলকাতা শহরকে সে চেনে, সে জানে কত রকমারি বিপদ ওত পেতে বসে থাকে মানুষের জন্য এই অন্ধকার রাতের আড়ালে। নীল একটু ইতস্তত করে কাঁচ নামায়। নীলকে কাঁচ নামাতে দেখে একটু ভয় ভয় মেয়েটি বলে, I'm so sorry for making it this awkward, huh? But I really need your help. Actually, today is my joining day. আমার প্রথম চাকরি, আর আমি সেখানেই লেট হয়ে গেছি, বুঝতে পারছেন তো। আমি জানি না কি করে আমি পৌঁছবো। একটা ক্যাবও দেখুন অ্যাভেলেবল দেখাচ্ছে না, অসহ্যকর। আমার এত কান্না পাচ্ছে আর এতটা দিশেহারা লাগছে না যে কি বলবো। খুবই হেল্পলেস হয়ে আপনাকে বলছি, ক্যান ইউ প্লিজ ড্রপ মি টু মাই অফিস? আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনার কাছে। নীল এতটাই হতবাক যে সে বুঝতে পারছে না কি বলবে। তবে মেয়েটা এমনভাবে পুরো পরিস্থিতিটা বুঝিয়ে বলেছে যে নীলের তাকে সন্দেহ করতে ইচ্ছে করছে না একেবারেই। তাই সে বলে, কি যে করি, কি বলি বলুন তো। এখন যা রাত হয়েছে, আপনাকে যে অন্য পথে পাঠিয়ে দেবো তারও তো কোনো উপায় নেই। আচ্ছা আসুন, আমি ড্রপ করে দিচ্ছি না হয়, নয়তো আপনি সত্যি কিছু পাবেন বলে আমার মনে হচ্ছে না। নন্দিনী প্রচণ্ড শান্তি পেয়ে এক দৌড়ে গাড়িতে উঠে বসে এবং অনেক অনেকবার নীলকে ধন্যবাদ জানায়। আচ্ছা, আপনার অফিস যেখানে বললেন তাতে সেখানে পৌঁছতে এখন তো বেশিক্ষণ লাগবে না, মিনিট 20 ধরুন, তাও আবার এত রাতে। হ্যাঁ, নাইট শিফট না নিলে কোথাও সেরমভাবে কাজই পাচ্ছিলাম না, চারিদিকে কাজের যা অবস্থা। তা ঠিক। তো কোথায় থাকা হয়? এই আমি তুমি করেই বলছি, কিছু মনে করো না প্লিজ। এ বাবা, না না, আপনি আমার এত বড় একটা উপকার করলেন আর আমি না না, আপনি তুমিই বলুন, কোনো অসুবিধা নেই। আমি এই তো কাছেই থাকি, ভবানীপুরের দিকে। বাড়িতে বাবা মা আছে আর ছোট্ট ভাই, এখনও স্কুলেই পড়ে, ক্লাস 12। বাহ, তাহলে তো বাড়িতে সবাই নিশ্চয়ই ভীষণ খুশি। মানে বাড়ির মেয়ে কাজ পেয়ে প্রথম দিন কাজে যাচ্ছে, একটা আলাদাই আনন্দ। হ্যাঁ, ওই আর কি। আপনিও চাকরি করেন? হ্যাঁ, আমি ওই CWC-তে আছি, সেখানকার একটা ব্রাঞ্চের এক্সিকিউটিভ হেড। ওরে বাবারে, আমার তো শুনেই ভয় করছে, ভুল করে স্যার না বলে ফেলি। হ্যাঁ,
যা শুনলেন তা তো মাত্র 30%। এদের কথা তারপর থেমেছিল কখন জানেন? নিন, শুনুন নিজেই। এই তো এখানে এখানে ব্যাস এসে গেছি। নন্দিনী গাড়ি থেকে নামলো, নীলাদ্রিকে আরও একবার ধন্যবাদের বন্যা বইয়ে চলে গেল একটা গলির ভেতর। নীলাদ্রি ঠিক বুঝলো না ওর অফিস কোনটা, তবে ভাবলো হয়তো প্রাইভেটলি কোনো কাজ করে বলে হয়তো ডিসক্লোজ করতে চায়নি। নীলাদ্রির পদ সম্বন্ধে কেউ শুনলেই আর নিজের কাজটা তারা বলতে চায় না। এটুকু কম বয়সেই যে সে সাফল্যের এতটা শিখরে উঠবে এটা কেউই ভাবেনি কখনো, নীলাদ্রি নিজেও না। ও ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে চমকে উঠে তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে বাড়ির পথে রওনা দিল। ধুর, বেকার ঝামেলা যত। কতটা দেরি হয়ে গেল। যাই হোক, মেয়েটি ভারী মিশুকে এবং মিষ্টিও বটে। এত সুন্দর করে কথা বলে, বুঝতেই পারিনি এতটা দেরি হয়ে যাচ্ছে। ধুর, কী সব যে ভাবছি না। এরপর দুদিন কেটে যায়, নীলাদ্রি কাজে ব্যস্ত। তবে বারবার ওর মনে পড়ছে নন্দিনীর কথা, নন্দিনীর হাসি, কথা বলার ধরন, ওই কাকতি মিনতি করে বলা যে ওকে অফিসে নামিয়ে দিতে হবে। সব কিছু বারবার ফিরে ফিরে আসছে হাজার কাজে ব্যস্ত নীলাদ্রি মুখার্জির মনে। সেদিন রাত 8টা নাগাদ নীলাদ্রি বাড়ি ফিরছে। হঠাৎ দেখে ঠিক সেখানেই কামাক স্ট্রিটের সেই সিগন্যালটায় একই জায়গায় একটা ফুটপাতে দাঁড়িয়ে নন্দিনী। হু হু করে গাড়ির গতি বাড়িয়ে সেখানে গিয়ে থেমে যায় নীলাদ্রি। বলে, আরে কি ব্যাপার, আবার অফিসের জন্য গাড়ি পাচ্ছ না নাকি? এখন তো সবে 8টা। তাহলে? নন্দিনী কিঞ্চিত কৌতুকপূর্ণ স্বরে বলে ওঠে, না না, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। কেন জানি না মনে হচ্ছিল দেখা হবেই, আবার হবেই। দুজনেই তারপর একটু অপ্রস্তুত হয়ে পড়ে এবং নন্দিনী গাড়িতে এসে বসে। কিছুক্ষণ চলার পর নীরবতা ভাঙে নন্দিনী নিজেই। কাজ কেমন চলছে? বাড়িতে সবাই ভালো তো? কাজ চলছে কাজের মতনই। বাড়িতে সবাই বলতে আমি আর মা। হ্যাঁ, ভালোই আছে। ও বলছি, আপনি না খুবই ভালো একজন মানুষ, জানেন তো। এত মানুষ দেখেছি, আপনাকে বেশ ভালো লাগলো। নন্দিনীর এই চাইল্ডিশ আচরণ দেখে মনে মনে একটু হাসল নীলাদ্রি। বলল, তাই নাকি? ওরে বাবা, এ তো বিশাল কমপ্লিমেন্ট। এইভাবেই বেশ অনেকক্ষণ চলার পর হাসতে হাসতে নীলাদ্রি বলে, তুমি না বেশ মজার একটা মানুষ, জানো তো। আচ্ছা, তোমার নাম্বারটা কি? ও হ্যাঁ, নিন না, 824021। গাড়ি এসে থামলো সেই এক জায়গায়। নীলাদ্রি কিছু বলতে পারার আগেই চলে গেল নন্দিনী। কিন্তু একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করতেই চমকে উঠল নীল, যে প্রায় 1.5 ঘন্টা লেগেছে আজ এখানে আসতে। যে রাস্তা 20 থেকে 30 মিনিটে পার করে আসা যায়, সেখানে এতক্ষণ লাগলো কি করে? এতটাই কি সে মজেছিল গল্প করতে যে ঘুরপথে এসেছে? না, তা তো ঘটেনি। তার স্পষ্ট মনে আছে সে দৈনন্দিন যাতায়াতের পথ দিয়েই এসেছে। হয়তো রাস্তা জ্যাম ছিল, খেয়াল করেনি সেরমভাবে। খানিকটা সন্দেহ এবং চাপা উত্তেজনা বুকে নিয়ে বাড়ি ফেরে নীলাদ্রি। মা, মা, খেতে দাও, খুব খিদে পেয়েছে আজকে। দেবো বলেই তো বসে আছি। আগে তুই ফ্রেশ হ, তারপরে দিচ্ছি। নীলাদ্রি ফ্রেশ হয়ে খেতে বসে। খাবারে মা ডাল, আলু ভাজা আর ওর প্রিয় চিকেন করেছে। নীল এখনও অবিবাহিত, বাবা নেই বহুদিন হলো, তাই কাজটাই নীলের কাছে সব কিছু। বাহ,
মাংসটা কিন্তু হেভি হয়েছে। নীল পরম তৃপ্তিতে খাচ্ছিল, এমন সময় ওর মা ওকে জিজ্ঞেস করে, বাবু অনেক দিন তো হলো নিজের পায়ে দাঁড়িয়েছিস, এবার একটা বিয়ে করে নে। আমি আজ আছি, কাল নেই, তখন তুই একা হয়ে পড়বি। নীল খুব অসন্তুষ্ট হয়ে মায়ের দিকে তাকিয়ে বলে, উফ মা, এই এক কথা বারবার বলো না তো, সময় হলে ঠিক করে নেব। মা আর কথা বাড়ালেন না। নীল হাত মুখ ধুয়ে তার ঘরে শুতে চলে যায়। নীল শুয়ে আছে প্রায় 10-15 মিনিট হলো। এই বিগত 10-15 মিনিট ধরে নীল যার কথা ভাবছে সে হলো রাস্তায় আলাপ হওয়া সেই মেয়েটি। নীল নিজের কিউরিওসিটি আর সম্বরণ করতে পারল না। সে ফেসবুকে গিয়ে মেয়েটির নাম টাইপ করেই ফেলল। নন্দিনী চক্রবর্তী। মেয়েটির অ্যাকাউন্ট পাওয়া গেল ঠিকই, তবে একটি জিনিস লক্ষ্য করে নীল হতবাক হয়ে গেল। বাবা, লাস্ট পোস্ট 2 years ago। সোশ্যাল মিডিয়া করে না বোধ হয়। নীল ভাবল নন্দিনী বোধ হয় এই ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। এইভাবেই নিজের মনকে সান্ত্বনা দিল সে। বেশ কয়েকবার এপাশ ওপাশ ঘুরে শেষমেশ ঘুমিয়ে পড়ল নীল। সকালবেলার এই ব্যস্ত শহরে নানান ব্যস্ততায় কিছুক্ষণের জন্যে মেয়েটিকে ভুলে রইল নীল। তবে মাঝে মাঝেই মেয়েটির ভাবনা যে একেবারেই আসছিল না ওর মাথায়, এমনটা নয়। সন্ধেবেলায় মেয়েটিকে আবার তার গন্তব্যে পৌঁছে দিতে গেল নীল। এইভাবেই প্রায় 4 দিন 4 রাত কেটে গেল। এই কদিনেই নীলের অবস্থা ভীষণ খারাপ হয়ে উঠেছে। নীল নাওয়া খাওয়া কাজকর্ম সমস্ত কিছু ভুলে নন্দিনীর প্রেমে পাগল হয়ে উঠেছে। সারাদিন সে শুধু ভেবে চলেছে কিভাবে নন্দিনীকে বোঝাবে তার মনের কথাটা। আজ সকালেই পার্থ, মানে নীলের সহকর্মী, যখন নীলকে জিজ্ঞেস করলো, ভাই শোন না, আজকে কোনো একটা পাবে যাবি? গুছিয়ে একটু খেতাম আর কি। না রে, আজ ঠিক হবে না। তোর তো কোনোদিনই হচ্ছে না ভাই। এই কেসটা কি বলতো? কেসটা কিছুই নয়, একটু ব্যস্ত আছি। হ্যাঁ, কত ব্যস্ত সে তো দেখতেই পাচ্ছি। কালকে ঐশীর বার্থডেতে এলি না? তার উপর অফিস থেকেও আজকাল তাড়াতাড়ি বেরিয়ে পড়ছিস। কাকিমাও বললেন তুই নাকি আজকাল দেরি করে বাড়ি ঢুকছিস। হ্যাঁ ডুড, ইউ আর অ্যাক্টিং লাইক আ প্রাইভেট ইনভেস্টিগেটর। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি এত কিছুর খোঁজ রাখতে কে বলেছে তোকে? জাস্ট লিভ মি অ্যালোন ডুড। পায়ে আওয়াজ তুলে রাগের মাথায় ঘটঘট করে নিজের ক্যাবিনের দিকে এগিয়ে গেল নীল। এরই মধ্যে পুরো ঝামেলাটাই দূর থেকে লক্ষ্য করেছে মালিনী। তাই নীলের পথ আটকে দাঁড়ালো সে। মালিনী, স্ট্রেটেন করা চুল, শর্ট ড্রেস, চোখে একটা চশমা যেটা তাকে আরো সুন্দর করে তুলেছে। মালিনী নীলকে শুরু থেকেই পছন্দ করে। তার কাজের প্রতি নিষ্ঠা, মানুষ হিসেবে সততা এবং তার ম্যাচুরিটি তার সৌন্দর্যের মতনই মালিনীকে অ্যাট্রাক্ট করে। নীল, কাম ডাউন প্লিজ। এরকম ছোট্ট বিষয়ে এত রিয়্যাক্ট করছিস কেন? এই বেকার নাক গলাস না তো, আমাকে একা ছেড়ে দে প্লিজ। আমি নাক গলাচ্ছি? কি বলছিস তুই? ডোন্ট ইউ নো হাউ মাচ ইউ ম্যাটার টু মি? I am not in the mood to talk. Why don't you get it? নীলের গাড়িটা মাঝ রাস্তায় এসে থামল। সে আজ অফিস থেকে অনেক তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে এবং সময়ের আগে এসেই নন্দিনীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নীল জানেও না যে কেউ তাকে আড়াল থেকে দেখছিল। ঘণ্টাখানিক সময় এভাবেই কেটে গেল। হঠাৎ এক চেনা গন্ধে সে ফিরে তাকালো। না মানে আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেল আর কি, তাই চলে এলাম।
অ্যান্ড অফকোর্স আমি এটাও জানি যে তোমার আমাকে দরকার। আমার তোমাকে দরকার না, তোমার আমাকে দরকার। যাই। আজকে এত তাড়াতাড়ি চলে এলো, কাজ শেষ হয়ে গেছিল বুঝি? গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে দুজন। মেয়েটি তোমাকে খুবই পছন্দ করে, কিন্তু সত্যি ভালোবাসে, তাই না? তুমি শুধুমাত্র ওকে অত মুখ করলে, ও কিন্তু তোমার যথেষ্ট খেয়াল রাখে। মানে কার কথা বলছো? কোন মেয়ে? নীলাদ্রি বুঝতে পারে যে নন্দিনী খুব সম্ভব মালিনীর কথাই বলছে, কিন্তু কিভাবে? নন্দিনীকে মালিনীর ব্যাপারে এক প্রকার ইচ্ছে করেই নীল এখনো পর্যন্ত কিচ্ছু বলেনি। সেদিনের মতন নন্দিনীকে ড্রপ করে নীলাদ্রি বাড়ি ফিরে যায়। নীল আজ দেরি করে অফিস গেছে, কারণ রাতে বাড়ি ফেরার পর ওর ঘুম আসেইনি। কারণ নীল বুঝতেই পারছে না মালিনীর কথা নন্দিনী জানলো কিভাবে। আর যদি জেনেই থাকে তাহলে মালিনীর মনের মধ্যে কি আছে সেটাই বা আন্দাজ করলো কিভাবে? সে তো কখনো মালিনীকে সামনাসামনি দেখেইনি। তাহলে নীল এসব নিয়ে যখন ভাবতে ব্যস্ত, এমন সময় মালিনী এসে দাঁড়ালো ওর সামনে। খুব কঠোর কণ্ঠে মালিনী বলল, তুমি গতকাল ক্যামাক স্ট্রিটে কি করছিলে? মানে কার জন্য অপেক্ষা করছিলে? হোয়াট? তুমি কি আমায় ফলো করছিলে নাকি? মালিনী, এগুলো তুমি কি করছো আমি কিন্তু জাস্ট বুঝতে পারছি না। এগুলো করো না, প্লিজ করো না। আমি তোমাকে ফলো করিনি নীল, আমি ওই পথেই বাড়ি ফিরি। এমন করছো যেন জানো না তুমি? কতবার তো নিজেই আমাকে ওই পথে বাড়ি নামিয়েছো, আমার বাড়িতেও গেছো। হঠাৎ করে কি হলো আজ? আর আমার প্রশ্নের উত্তরটা তুমি কিন্তু দিলে না নীল। আরে দেবে কি করে? দেখ, নির্ঘাত কোনো মেয়ের চক্করে ফেঁসেছে। আই উইল কিল ইউ। তুই দিন দিন বাড়তে বাড়তে অনেক বার বেড়ে যাচ্ছিস পার্থ। তোকে কিন্তু আমি আর স্পেয়ার করবো না, আই প্রমিস ইউ দ্যাট। কাম অন নীল, কি করছোটা কি? ঠান্ডা হও। হ্যাঁ সেই তো, সবাই মিলে আমাকে ওর থেকে আলাদা করতে চাইছিস, তাই তো? তোরা কেউ পারবি না, ইউ উইল নট বি সাকসেসফুল। আলাদা করতে চাইছি মানে কার থেকে? কি সমস্যা বোঝাই যাচ্ছে না কিছু, বলছেও না, কি মুশকিল। সেদিন সন্ধেবেলা নীল ঠিক করে আজ সে নিজের মনের কথা নন্দিনীকে বলবেই সে যে ওকে ভালোবেসে ফেলেছে। তাদের ভালোবাসার মাঝে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না, শুধু যদি নন্দিনী একবার হ্যাঁ করে দেয়। নীল একবার মালিনীর কথাও ভাবলো, তবে সঙ্গে সঙ্গেই সে নিজেকে নিজেই বোঝালো, না, এটা কিছুতেই হতে পারে না। মালিনী না, মালিনী আমাকে যতই ভালোবাসুক, আমি নন্দিনীকে ছাড়া আর বাঁচবো না আমি, আর কিছুতেই না। নীল বেরিয়ে পড়ল নন্দিনীর সাথে দেখা করতে। নীল জানতো না যে কেউ ওকে আবার ফলো করছে। নন্দিনী গাড়িতে উঠল এবং কিছুক্ষণ পর তারা অমুক তমুক নিয়ে গল্প জুড়ল, যেন কতকালের চেনা। একটা কথা বলবো, আজ প্লিজ থেকে যাও না, কোথাও একটা ডিনার করতে যাই, বা তোমার অফিস দেখে আসি। চলো। না না, আমি পারবো না, আমার চাকরি চলে যাবে এসব করলে। এই তো রোজই আমরা একসাথে এতটা সময় কাটাই, এটাই কি যথেষ্ট নয়? বুঝলাম। তুমি কটা নাগাদ বেরোবে অফিস থেকে? তাহলে পিক আপ করে নিতাম তোমাকে আর কি। এমা, তুমি পিক করতে আসবে কেন? অত সকালে ঘুম নষ্ট করলে অফিসে যাবে কি করে? কাল আমার অফিস ছুটি নিয়েছি আর কি, তাই তোমায় পিক আপ করতে আসবো ভাবছি। না, তার কোনো দরকার নেই। নীলের একটু ভয় হলো নন্দিনীর হঠাৎ করে বদলে যাওয়া কণ্ঠস্বরে। সে ভাবল যদি নন্দিনী রেগে যায় তাহলে সে তার মনের কথা বলার আগেই সব শেষ হয়ে যেতে পারে। তাই সে অপেক্ষা করবে নন্দিনীর বেরোনোর, যাতে তাকে সারপ্রাইজ হিসেবে নিজের মনের কথাটা জানাতে পারে। কিছু পথ এভাবেই চুপচাপ চলতে চলতে ওরা পৌঁছে যায় সেই গলিটায় যেখানে প্রতি রাতে
নন্দিনীকে ড্রপ করে নীলাদ্রি। আজও সে তাই করল। বড় বড় দুটো চোখে তাকিয়ে রইল নন্দিনীর চলে যাওয়ার পথের দিকে। নীলাদ্রি আজ ফিরবে না, সে নন্দিনীকে ফলো করবে, এটাই সে ঠিক করেছে। নন্দিনী বেশ কিছুটা রাস্তা এগিয়ে যেতেই নীল তাকে ফলো করতে শুরু করে। মনটাকে শান্ত করতে নীল একটা সিগারেট ধরায়। তার স্নায়ুর গতিবেগ বেড়ে যায় প্রবলভাবে। সে নন্দিনীর পিছু নিয়েছে। নন্দিনী জানলে খুব রাগ করবে। সত্যি কি সে এগুলো ঠিক করছে? তবে না করলেও তো নয়। সে তো অজানার দুনিয়ায় আর থাকতে পারছে না এইভাবে। নন্দিনীকে তার মনের কথা বলাটা যেমন ইম্পর্ট্যান্ট, তেমনই ইম্পর্ট্যান্ট নন্দিনীর সম্বন্ধে অজানা জিনিসগুলো জানতে পারা। কিন্তু হঠাৎই তার চমক ভেঙে যায়। নন্দিনী কই? সে কি? এই তো মেয়েটা চোখের সামনে ছিল, গেল কোথায়? কি হলো? হোয়াট জাস্ট হ্যাপেন্ড? নন্দিনী তো এই আমার সামনে ছিল, গেলটা কোথায়? নীলাদ্রি আরেকটু পথ হেঁটে গলিটার শেষ প্রান্তে এগিয়ে গেল। ও ভাবল হয়তো নন্দিনী কোনো একটা বিল্ডিংয়ে ঢুকেছে। চাপ বাবা, একবার কি ওদিকটা দেখে আসবো? যাই তো। কিন্তু না, দেওয়াল বরাবর দাঁড়িয়েও যখন কিছুই দেখতে পাচ্ছে না, তখন ফিরে আসার জন্য ঘুরে চমকে উঠল নীলাদ্রি। নন্দিনী, আমায় খুঁজছিলে? হঠাৎই ওর সামনে যেন প্রকট হয়েছে নন্দিনী। কিন্তু কিন্তু কি করে? নন্দিনী, তুমি কোথায় ছিলে? আমি তো তোমার সঙ্গেই ছিলাম সারাক্ষণ, কিন্তু আমি যে বারণ করেছিলাম নীল এসো না, সেই শুনলে না বলো? হতচকিত হয়ে নীলাদ্রি বলল, না মানে নন্দিনী, শোনো, আমার কথাটা শোনো। বাদ দাও ওসব নীল। চা খাবে? মানে এত রাতে চা কোথায় পাবো? ওই সামনেই একটা বেশ ভালো চায়ের দোকান আছে, চলো নিয়ে যাচ্ছি। নীল মন্ত্রমুগ্ধের মতো ধেয়ে চলল চায়ের দোকানের দিকে। কিছুটা পথ এগিয়ে একটা গলি পেরোতেই লক্ষ্য করল সত্যি একটা চায়ের দোকান। একটা চাওয়ালা চা বানাচ্ছে, আর গোটা কয়েক লোক চা খাচ্ছে, গল্প গাছা করছে। দত্তবাবু, এই যে সরকার দুম করে ডিমনিটাইজেশন মতো একটা সিদ্ধান্ত নিল, এটা কি ঠিক হলো? কি যে হচ্ছে, আরে কত ব্যবসায়ীদের অবস্থা মানে খারাপ। আমি বুঝতে পারছি, কিন্তু কিন্তু ক্ষতি তো কিছু হচ্ছে না। মানে ফ্রড হওয়া থেকে তো বাঁচতে পারবেন আপনি। সেটা 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 কিন্তু কেউ বলছে না। সবাই সরকারের দিকে আঙুল তুলে দিচ্ছে, সেটা কিন্তু কেউ বলছে না। সব সময় একটা দল বেশি খাবে আর বাকিরা আঙুল চাটবে, এটা তো হয় না দাদা। মানে তুমি বলছো সাধারণ মানুষের উপর মানে কোনো ক্ষতি হবে না তাদের? না না, বাক্যালাপটা নীলাদ্রির কানে আবছা আসছে, আবার চাপা পড়ে যাচ্ছে নন্দিনীর কথায়। এই নাও চা। থ্যাংক ইউ। কি ব্যাপার, আজ এরম ভাবে পিছু নিয়েছিলে কেন অসভ্যের মতো? অসভ্যের মতো? ইউ রিয়েলি মিন ইট? আমি আমি অসভ্যের মতো তোমার পিছু নিয়েছিলাম? তুমি কোথায় যাও, কি করো, কখন বেরো, আমার কি কিচ্ছু জানার অধিকার নেই নন্দিনী? দেখো নন্দিনী, তোমাকে বারবার অনুরোধ করেছি, চলো কোথাও গিয়ে বসে শান্তিতে কথা বলি। তোমায় অনেক কিছু বলার ছিল আমার। তখন ঘড়িতে 3:30 বেজে গেছে। আর কিছুক্ষণেই ভোর হবে। নীলাদ্রি ভাবে নন্দিনীকে নিয়ে সে প্রিন্সেপ ঘাট জাতীয় কোনো জায়গায় গিয়ে বসবে। বহু বছর তার এই আবেগ কাজই করেনি, মালবিকার জন্যও করেনি, তবে আজ করছে। আজ যেন সে আবার কলেজ স্টুডেন্ট হয়ে গেছে। ওর নরম হাতের উষ্ণতা অনুভব করতে চায় নিজের 2 হাত দিয়ে, ডুবে যেতে চায়
নন্দিনীর গভীর ওই চোখ দুটোর বিস্তৃত সমুদ্রে। যাবে তুমি? তাহলে চলো না, চাটা শেষ করেই আমরা বেরোবো। যেখানে আমি নিয়ে যাব তোমাকে সেখানে কিন্তু যেতে হবে। যাবে? না নীল, আমার হাতে আর সময় নেই। আমাকে কিছুক্ষণের মধ্যে এই জায়গা ছেড়ে বেরোতে হবে। কিন্তু কেন? অফিস তো আজ আর যাওয়াই হলো না তোমার, তাহলে সমস্যাটা কি? আমি বাড়ি ড্রপ করে দেবো তোমায়, ডোন্ট ওয়ারি। না নীল, হবে না। আমি যেতে পারবো না কোথাও, চাইলেও পারবো না। কে আটকাবে তোমায় যে তুমি চাইলেও যেতে পারবে না? এমন চাকরি করে লাভ নেই, ছেড়ে দাও, বাকিটা আমি সামলে নেব। তুমি আমার নন্দিনী, আমি তোমায় ভালোবাসি, এটাই বলবার ছিল, বিশ্বাস করো। আমি তোমায় ভালোবাসি নন্দিনী, আই লাভ ইউ। হঠাৎ নন্দিনী এক ধাক্কা মেরে সরে আসে ওর কাছ থেকে। নন্দিনীর চোখে মুখে যেন কিসের একটা তাড়া। আমি জানি নীল, কোথাও না কোথাও আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। জানি না কিভাবে, কেন, কিন্তু আমার পক্ষে এখন আর থাকাটা সম্ভব নয়। আমাকে যেতে হবে। কেন নন্দিনী, কেন, ওয়াই? বারবার একই কথা বলো তুমি। কোথায় যাবে তুমি, আমাকে একটু বলো তো। এই হেয়ালি আমার আর ভালো লাগছে না, প্লিজ, ফর গডস সেক টেল মি প্লিজ। বেশ, যাওয়ার আগে তোমাকে তাহলে আজ সত্যিটা বলেই যাই। তোমার মনে পড়ে নীল, আজ থেকে 12 বছর আগে, তখন তুমি নতুন গাড়ি চালানো শিখছো। তুমি তোমার বন্ধুদের গাড়িতে তুলে মদ্যপ অবস্থায় এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলে। আমি সেদিন অফিস যাব বলে এখানেই দাঁড়িয়েছিলাম। কামাক স্ট্রিটে, যেখান থেকে তুমি আমায় রোজ পিক আপ করো, সেখানেই আমার অফিস ছিল। আমার না সেদিন অফিসের প্রথম দিন ছিল নীল, কিন্তু বুঝিনি সেদিনই আমার শেষ দিন হবে। আমি কিন্তু ফুটপাতেই দাঁড়িয়েছিলাম, কিন্তু তুমি কন্ট্রোল হারিয়ে ধাক্কা মেরেছিলে আমাকে। তোমার কতটা মনে আছে জানি না, তোমার কোনো বন্ধু সঙ্গে সঙ্গে তোমার ড্রাইভিং সিটে বসে গাড়িটা নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। জাস্ট পালিয়ে গেল, শুধু নিজেদের আর তোমাকে বাঁচাবে বলে। সেদিন কেউই তোমরা আমার কথা ভাবনি। ভাবলে আমি হয়তো আজ বেঁচে থাকতাম। আজ 12টা বছর আমি শুধু অপেক্ষা করেছি, কবে তুমি রাতে ঠিক এই সময় গাড়ি চালিয়ে এসে দাঁড়াবে, নয় এখানে, আর না হয় সেখানে যেখানে আমার যাওয়ার কথা ছিল। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম না, ভেবেছিলাম তোমাকে আমার ধাক্কা খাওয়া আহত অজস্র কাটা ছেঁড়া দেহটা দেখাবো এবং মেরেই ফেলবো নিজের হাতে। কিন্তু জানি না কেন পারিনি। অদ্ভুতভাবে কোনো এক টানে ভালোবেসে ফেলেছিলাম তোমায়, ভুলেই গেছিলাম এই সমস্ত রাগ, সমস্ত প্রতিহিংসার কথা। তাই পারিনি, আর আমি চাইও নি যে তুমি এই সমস্ত কিছু জানতে পারো, কারণ তাহলে আমি তোমায় হারিয়ে ফেলবো, যেমন ফেললাম এখন। একজন মানুষ একজন প্রেতকে ভালোবাসতে পারে না নীল, তাই আমাদের ভালোবাসা কখনোই পূর্ণতা পাবে না। যাকে ভোর হয়ে আসছে, আমাকে যেতে হবে। নীলের সারা শরীর ঠক ঠক করে কাঁপছে। তখন আবছা মনে পড়ে যাচ্ছে 12 বছর আগে 2014 সালের একটি জঘন্য অভিশপ্ত রাতের কথা। তার সাথে আরও একটা জিনিস নীলের শির দ্বারা বেয়ে বরফের স্রোত বইয়ে দিল। একটু আগেই নীল আর নন্দিনী যে চায়ের দোকান থেকে চা খেয়েছিল, সেই চায়ের দোকানের না তো কোনো অস্তিত্ব আছে, না আছে সেই সমস্ত তর্কে মুশকুল মানুষগুলোর কোনো অস্তিত্ব। নীলের কাছে কিছুই পরিষ্কার হলো না, কিন্তু এটুকু নীল বুঝল, নন্দিনী তাকে মারেনি ঠিকই, কিন্তু এই জীবন এখন তার কাছে মৃত্যুর সমান। সে পাগলের প্রলাপ বকতে বকতে এগিয়ে চলল সেই দিকে যেই দিকে তার গাড়িটা রাখা ছিল।
এটা এটা সত্যি আমার সাথে হলো? কয় আমি এতদিন একটা কিন্তু আমি তো ওকে ছাড়া থাকতে পারবো না। নন্দিনীকে ছাড়া আমার বাঁচা ইম্পসিবল। বেশ, ও যদি আমার কাছে আসতে না পারে তাহলে আমি যাব। ইয়েস, তাহলে আমি যাব ওর কাছে, তাহলে আমি যাব। হঠাৎ তীব্র বেগে একটি এসইউভি গাড়ি তার দিকে ধেয়ে এলো। সেই গাড়ির হাই বিম ধাঁধিয়ে দিল নীলাদ্রির চোখ। নীলাদ্রি হাত দিয়ে চোখটাকে ঢাকার চেষ্টা করতে গিয়েও আর করল না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো ঝড়ের গতিতে আসতে থাকা সেই গাড়িটার দিকে। নীলাদ্রির চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে গেল। সে ভাবল, নন্দিনী তার দুনিয়ায় না আসতে পারুক, সে তো যেতেই পারে। সেখানে না হয় বাকি দেনা পাওনার হিসেব হবে কম। তার চোখের জল তার গাল ছোঁয়ার আগেই গাড়ির ধাক্কায় ছিটকে পড়ল নীলাদ্রি। চোখের জল না রক্ত, সব মিলে মিশে তখন একাকার। ভোরের আলো ফুটে গেছে ততক্ষণে। আশেপাশে যেটুকু জীবিত লোকজন ছিল হঠাৎ তীব্র আওয়াজ শুনে এগিয়ে এলো তারা। নীলাদ্রি মুখার্জির নিথর দেহটা রাস্তার মাঝখানে পড়ে আছে, ঠিক যেমন 12 বছর আগে পড়েছিল নন্দিনীর দেহ। পার্থক্য এটুকুই যে তখন ইহকালে ওপারে নন্দিনী একা ছিল, কিন্তু নীলাদ্রি একা নয়। নন্দিনী অপেক্ষা করছে তার। এবার ওদের মিলন অনিবার্য। শুনছিলে গভীর রাতের গোপন কথায় আজকের গল্প প্যাসেঞ্জার। লিখেছে অগ্নিভ। গল্পের সূত্রধার আরজে দেব। নীলাদ্রির ভূমিকায় আরজে সম্রাট, নন্দিনীর ভূমিকায় ঐন্দ্রিলা, মায়ের ভূমিকায় ইন্দ্রাণী, পার্থর ভূমিকায় রুদ্র, মালিনীর ভূমিকায় শ্রীতমা এবং অন্যান্য ভূমিকায় চয়ন, রুদ্র এবং অগ্নিভ। সাউন্ড ডিজাইন অগ্নিভ, ভিজুয়াল ডিজাইন অরিত্র এবং সমগ্র ভাবনা, পরিকল্পনা এবং পরিচালনায় অরিন্দম। এই গল্প ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাংলা ফিভার।